আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি থেকে পেজ নাম্বার 132 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের এর আগের যে তিনটে সেট আছে 57 নম্বর, 87 নম্বর এবং 108 নম্বর পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু করে দেখিয়েছি। তাই যারা এখনও কিন্তু ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ দেখে নিলে কি হবে, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। আর তোমরা সবাই জানো এবিটিএ থেকে প্রায় 60 থেকে 70% কোশ্চেন কিন্তু কমন থাকে, তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো করে নিও। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে পেডিমেন্ট কি। অ্যান্সার দেখো, শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগকে কিন্তু পেডিমেন্ট বলে। শুধু পেডিমেন্ট কাকে বলে বললে তো হবে না, তার সঙ্গে কিন্তু দুটো বৈশিষ্ট্য দিতে হবে, না হলে 2 নম্বরের কোশ্চেনগুলো এটা মনে হবে না, অ্যান্সার বলে মনে হবে না। 1 নম্বর পয়েন্টে কি বলছে না, পেডিমেন্টের আকৃতি অবতল প্রকৃতির হয়। এটা পেডিমেন্টের একটু কারেকশন করে নেবে। ছোট বড় শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে। 3 নম্বর কি বলছে না, ঊর্ধ্ব দিকে 70 এবং নিম্ন দিকে 10 ডিগ্রি ধারযুক্ত হয়, ধার বা ঢালযুক্ত হয়। অথবা দিয়ে কি বলছে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়। এই 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলার কারণটা কি, কারণটা জেনে নেব। ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত। মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর ওজন কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে জীবন্ত ঘোড়াগুলোকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণেই কিন্তু এর নামকরণ হয়েছে অশ্ব অক্ষাংশ। 2 নম্বর কোশ্চেন কি বলছে, জলবিভাজিকার সংজ্ঞা দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগের সেটেও ছিল। অ্যান্সারটা দেখে নেবে। যে উচ্চভূমি 2 বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে কিন্তু জলবিভাজিকা বলে। পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদি জলবিভাজিকার রূপে কিন্তু অবস্থান করে। এর বৈশিষ্ট্য দেব। বৈশিষ্ট্যতে কি বলছে, 1 নম্বর বৈশিষ্ট্য বলছে জলবিভাজিকা নদীকে পৃথক করে। 2 নম্বর বলছে পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদির দ্বারা কিন্তু জলবিভাজিকা সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে দিতে পারো কি না, ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য ইত্যাদি হলো কিন্তু বিখ্যাত জলবিভাজিকা। অথবা দিয়ে দেওয়া আছে বান ডাকা কাকে বলে। অ্যান্সারটা দেখবে, জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদী এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বলে কিন্তু বান ডাকা। 3 নম্বর কোশ্চেন বলছে পরিবেশ মিত্র বজ্র বলতে কি বোঝায়। পরিবেশ মিত্র বা পরিবেশ বান্ধব বজ্র বলতে কি বোঝায়, এই কোশ্চেনের অ্যান্সারটা রেডি করা হয়নি, তোমরা অবশ্যই করে নেবে। পরিবেশ বান্ধব বজ্র বলতে কি বলতো, যেসব বজ্র কিন্তু কি করে, পরিবেশের ক্ষতি সাধন না করে মানুষের চাহিদা মেটায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশের কোনো ক্ষতিও করে না, সেই সমস্ত বজ্রকে আমরা বলবো কিন্তু পরিবেশ বান্ধব বজ্র, মানে যেগুলোকে রিসাইকেল করা যাবে এবং পুনরায় ব্যবহার করা যাবে, সেই ধরনের বজ্রকেই কিন্তু আমরা বলবো পরিবেশ মিত্র বজ্র বা পরিবেশ বান্ধব বজ্র। এটা তোমরা অবশ্যই লিখে নেবে। অথবা দিয়ে দেওয়া আছে ইউট্রিফিকেশন কি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউট্রিফিকেশন বলতে হ্রদ এবং পুকুরের মতো জলজ বাস্তুতন্ত্রে উদ্ভিদের পুষ্টিকর লবণের ঘনত্ব বৃদ্ধিকে বোঝায়। ইউট্রিফিকেশনের একটি বৈশিষ্ট্যগত চিহ্ন হলো জলজ উদ্ভিদ এবং শৈবালের ঘন বৃদ্ধি, যা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় পুষ্টির বর্ধিত ঘনত্বের কারণে ঘটে। বর্ধিত শৈবাল এবং উদ্ভিদ বৃদ্ধি ছাড়াও ইউট্রিফিকেশন জলজ বাস্তুতন্ত্রকে অন্যান্য বিভিন্ন উপায়ে প্রভাবিত পরে এবং জলের গুণমানকে কি মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। এর ফলে কি হবে, এক কথায় বলতে গেলে ইউট্রিফিকেশন কাকে বলে, ওই সোডিয়াম এবং সালফার জাতীয় বজ্র পদার্থের পরিমাণ যখন জলে বেড়ে যাবে এবং তখন কি হবে, তখন হচ্ছে তোমাদের জলে থাকা যে সমস্ত আগাছা সেগুলো বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কি হবে, আগাছা যত বড় হবে জলে দ্রবীভূত যে অক্সিজেন তার মাত্রাটা কমে যাবে, আর অক্সিজেনের মাত্রা যখন জলে কমে যাবে তখন সেখানে কি হবে, সেখানে জলে যে বসবাসকারী যে সমস্ত মাছ এবং উদ্ভিদ এবং প্রাণী তারা কি হবে, অক্সিজেনের অভাবে
তারা মারা যাবে। তার জন্য বলছে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। চলো 4 নম্বর কোশ্চেন বলছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? না, জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় কিন্তু মৌসুমি বিস্ফোরণ। সুতরাং মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হলো মৌসুমি বিস্ফোরণ। আসলে মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু তারপর যখন মৌসুমি বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তখনই তাকে কিন্তু মৌসুমি বিস্ফোরণ বলা হয়। আর একটা কথা বলে রাখি, তোমাদের জিওগ্রাফি থেকে আমি কিন্তু 10টা সেট করাবো, কারণ তোমরা সকলেই জানো। তোমরা জানবে কি করে? তোমরা জানো না। কারণ হচ্ছে তোমাদের যে এবিটিএ সেট থেকে 10টা থেকে 15টা সেট করলে বা 12টা সেট করলেই কিন্তু এখান থেকে তোমরা 60% থেকে 70% কমন পেয়ে যাবে। ভালো করে তার জন্য করতে হবে। হ্যাঁ, আর তার সঙ্গে পর্ষদের 10টা সেট, এই 10-10-20টা সেট ভালো করে নিলে কিন্তু তোমরা জানবে 60 থেকে 70% এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তাই এখান থেকে আমি 10টা সেট করাচ্ছি, আর এই 10টা সেট হয়ে গেলেই কিন্তু তোমাদের পর্ষদের 10টা সেটে কিন্তু আমরা চলে যাব। পর্ষদের সেখান থেকেও কিন্তু হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে আমি কিন্তু 10টা সেট করিয়ে দেবো। আর এই 10টা সেট হওয়ার পরেই আমি কিন্তু তোমাদের একটা সাজেশান তৈরি করে দেবো যে এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা দেখবে হিস্ট্রি থেকে গত বছর আমি সাজেশন করছিলাম 18টা থেকে 20টা কোশ্চেন দিয়েছিলাম, ওইখানে এসেছিলো তোমাদের 10টা কোশ্চেন কমন পেয়েছিলে। 18টা দিয়েছিলাম, 18টা থেকে কিন্তু 10টা কোশ্চেন কমন পাওয়া গিয়েছিলো। তোমাদের করতে হয় 11টা। এবছর জিওগ্রাফিতেও অবশ্যই সাজেশন দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক প্রদান করবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করতে থাকবে। আর ফিজিক্যাল সায়েন্সের জন্য যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনের কথা আমাকে বলেছো যে এবিটিএ কোশ্চেন পেপার থেকে করে দিতে, সেগুলো কিন্তু টাইম থাকলে অবশ্যই আমি করে দেবো। 5টা থেকে 7টা সেট করে দেওয়ার আমি চেষ্টা করব। চলো শুরু করা যাক। অথবা দিয়ে বলছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের যখন চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলে। বোঝা গেছে? তাহলে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য যদি অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মে আমরা চাহিদা মিটিয়ে নিই, সেটাই কিন্তু স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। 5 নম্বর কোশ্চেন বলছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অনুসারী শিল্প কাকে বলে? অনু কথাটির অর্থ হলো ক্ষুদ্র। একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে। এই বৃহদায়তন শিল্প কেন্দ্রীয় শিল্প এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে কিন্তু অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনুসারী শিল্পের বৈশিষ্ট্য কী আছে? দেখো, অনুসারী শিল্পের অপর নাম হচ্ছে সহযোগী শিল্প, ডাউনস্ট্রিম শিল্প। অনুসারী শিল্পগুলি মূলত বৃহদায়তন শিল্পগুলির ওপর কিন্তু নির্ভরশীল, যেমন পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি শিল্প, এই শিল্পগুলোকে কেন্দ্র করে অসংখ্য ছোট ছোট শিল্প কেন্দ্র গড়ে ওঠে। তার জন্যই কিন্তু একে বলা হয় অনুসারী শিল্প। তারপর কি বলছে? অথবা দিয়ে বলছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কী? না, সবুজ বিপ্লব একটি সময়কাল যা 1960-এর দশকে শুরু হয়েছিল, যে সময়ে ভারতে কৃষিতে প্রযুক্তি গ্রহণের মাধ্যমে একটি আধুনিক শিল্প ব্যবস্থায় রূপান্তরিত করা হয়েছিল, যেমন উচ্চ ফলনশীল বীজ, যান্ত্রিক কৃষি সরঞ্জাম, সেচ সুবিধা, কীটনাশক এবং সার ব্যবহার করা। এই যে কৃষিতে যে আমূল পরিবর্তন ঘটেছিল, এই যখন এই তোমার সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছিল এবং সেচ সুবিধা দেওয়া হয়েছিল, কীটনাশকের প্রয়োগ করা হয়েছিল, সার ব্যবহার করা হয়েছিল, তখন কিন্তু কৃষিতে একটা আমূল পরিবর্তন বা দ্রুত পরিবর্তন দেখা দিয়েছিল। সেটাকেই কিন্তু সবুজ বিপ্লব নামে কিন্তু পরিচিত। বিপ্লব কথার অর্থ হচ্ছে দ্রুত এবং আমূল পরিবর্তন। তাই কৃষিতে শিল্প বিপ্লব কথার অর্থ হচ্ছে এই শিল্পের যে তোমার কৃষির ওপর যে একটা আমূল পরিবর্তন, সেটাই কিন্তু সবুজ বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলছে 6 নম্বর কোশ্চেন, পিক্সেল কি? না, পিক্সেল হলো একটি ডিজিটাল চিত্র বা গ্রাফিকের ক্ষুদ্রতম একক, যা একটি ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শিত এবং উপস্থাপন করা যায়। এগুলি ডিজিটাল চিত্রগুলি বিল্ডিং ব্লক হিসাবে কিন্তু কাজ করে, যা পাঠ্য থেকে জটিল গ্রাফিক্স এবং ফটোগুলি সমস্ত কিছু প্রদর্শন করতে ব্যবহৃত হয়। অথবা দিয়ে দেওয়া আছে উপগ্রহ চিত্রে ছদ্ম রং বলতে কী বোঝো? এই কোশ্চেনটা ছদ্ম রং আর হচ্ছে এফসিসি, দুটো কিন্তু একই কোশ্চেন। এফসিসি বলতে কী বোঝো
বা ছদ্মরং রং বলতে কী বোঝো? এফসিসিটা খুব পড়ে, মনে রাখবে কিন্তু এটা। অ্যান্সার বলছে কিনা উপগ্রহ চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে কিন্তু ছদ্মরং বা এফসিসি বলে। এফসিসির পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। উদাহরণ যেমন হচ্ছে IRS-1A স্যাটেলাইটের ব্যান্ড ও এফসিসিগুলি হলো পর্যায়ক্রমে নিম্নরূপ: সবুজ রঙের ক্ষেত্রে নীল রঙের ব্যবহার হয়, লাল রঙের ক্ষেত্রে সবুজ রঙের ব্যবহার হয় এবং অবলোহিত রঙের ক্ষেত্রে হচ্ছে লাল রং ব্যবহৃত হয়। এগুলো কিন্তু এফসিসি বা ফলস কালার কম্পোজিট। এই ছিল তোমাদের 133 নম্বর পেজের সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। অবশ্যই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের দেখতে দেখতেই কিন্তু 110 দিন কেটে যাবে, আর তোমাদের জীবনে প্রথম বোর্ডের এক্সাম কিন্তু চলে আসবে। তাই খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত।